ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘন্টায় ৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। স্থায়ী সংঘাত বন্ধ ও সেনা প্রত্যাহার দাবি। পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিতের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। এনপিটি থেকেও বের হওয়ার হুমকি। আরও বিধ্বংসী হয়ে ওঠার শঙ্কা পশ্চিমা বিশেষজ্ঞদের। মার্কিন সহায়তা স্থগিত করায় ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় কিয়েভ। রাশিয়ায় ৩০,০০০ সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি ইউক্রেনের। কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের। আশুরার পর পাকিস্তানিদের রাস্তায় নামার আহ্বান। সরকার বিরোধী বিক্ষোভের ঘোষণা পিটিআইয়ের। এবং ইন্দোনেশিয়ার বালি উপকূলে ৬৫ আরোহী নিয়ে ফেরি ডুবি, ৪ জনের মৃত্যু। জীবিত উদ্ধার ২৯, এখনও নিখোঁজ ৩২। চলছে উদ্ধার অভিযান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন ১১১ জন। অন্যদিকে হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। আল জাজিরার তথ্য বলছে, শুধু গত ৫ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি ৬ শতাধিক ফিলিস্তিনি। চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস। কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান। বলেন, এখনও ১০,০০০-এর বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন। তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন। তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যালফাবেট ও আমাজন। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও তালিকায় রয়েছে ইতালির লিওনার্দো এসপিএ, জাপানের FANUC কর্পোরেশন সহ আরও ৪৮টি প্রতিষ্ঠান, যেগুলো নানাভাবে সহায়তা করছে দখলদার ইসরায়েলকে। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার কথা রয়েছে। এতে ৪৮টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে ১০০০-এর বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেস তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। এসব বড় প্রতিষ্ঠান এখন শুধু ইসরায়েলের দখলদারিত্বে যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়েছে। ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সরকারি ব্যবহারে সহায়তা করে ইসরায়েলের বৈষম্যমূলক ব্যবস্থাকে শক্তিশালী করেছে। মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন ইসরায়েলকে তাদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিগুলোর প্রায় পূর্ণাঙ্গ সরকারি ব্যবহারের সুযোগ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান পালান্ট্রি টেকনোলজিস ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করেছে।
প্রতিবেদনে ইসরায়েলের দখলদারিত্বকে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ এর একটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, সেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অবৈধ দখল থেকে মুনাফা অর্জন করছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এই অর্থনীতির অংশীদার প্রতিষ্ঠানগুলো আরো গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার, সেটা সরাসরি হোক বা তাদের ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে। সরবরাহ চেইনে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে কিনা তা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যাচাই করতে হবে। ব্যর্থ হলে তা অপরাধমূলক দায় সৃষ্টি করতে পারে। প্রতিবেদনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলের সঙ্গে যুক্ত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহার করে। 2024 সালে আলবানিজ এক বিশেষ প্রতিবেদনে বলেছিলেন, গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। এর কারণ এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে। ইতালির লিওনার্দো এসপিএ ইসরায়েলের সামরিক খাতে অন্যতম যোগানদাতা হিসেবে তালিকাভুক্ত এবং জাপানের FANUC কর্পোরেশন অস্ত্র তৈরি রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। গণমাধ্যম ABC নিউজে বিশেষজ্ঞরা জানান, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে তেহরান। এর মধ্যেই পরমাণু অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসতে পারে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। গেল মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজে থাকা পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর বুধবার IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এ কারণেই জাতিসংঘের পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না। মার্কিন গণমাধ্যম ABC নিউজের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টিকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন। অনেকে আশঙ্কা করছেন, এই সুযোগে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিতে পারে। আরও শঙ্কার বিষয়, পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি থেকেও সরে আসবে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, NPT-তে সদস্য থাকা না থাকার বিষয়টি তারা এখন পর্যালোচনা করছে। ইরানের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ইরানের সামনে এখনো শান্তিপূর্ণ সমঝোতার সুযোগ আছে, কিন্তু তারা উল্টো পথে হাঁটছে। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের কাছে বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনের পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। 3টি পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করায় বিকল্প ভাবছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, আগামী কয়েক মাসের মধ্যে গোপনে রাশিয়ায় 30,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের খার্কিভে বুধবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন ও আশপাশের আরও কয়েকটি স্থাপনা। অন্যদিকে খেরসনে রুশ আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল। আহত হয়েছেন চিকিৎসক, রোগী সহ বেশ কয়েকজন। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আর কিয়েভ বলছে, পুতিন বাহিনী হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনা টার্গেট করে। রুশ সেনারা যখন যুদ্ধের ময়দানে হামলা জোরদার করেছে, ঠিক তখন অস্ত্র ও গোলাবারুদ সংকটে ধুঁকছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায়, অস্ত্রের মজুদ অনেকটা কমে যাওয়ায় তারা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান স্থগিত করেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অস্ত্র গোলাবারুদ স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার জন্যও দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ায় প্রায় ৩০,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার ১১,০০০ সেনা মোতায়েন করেছিল রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে বলেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিয়েভের ধারণা, এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আশুরার পর দেশের সব নাগরিক ও তার রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন, যখন একজন স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে। এদিকে পিটিআই ঘোষণা দিয়েছে শিগগিরই তারা রাজনৈতিক আন্দোলন শুরু করবে। সরকার এতে বাধা দিলে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানায় দলটি। আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শাহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। আশুরার পরই দেশের সব নাগরিক, বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ PTI এর কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইমরান। জিন্দেগি মে কতল করওয়ায়ে। পোস্টে ইমরান খান বলেন, বর্তমান সরকারের দাসত্ব মেনে নেয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান। অভিযোগ করে বলেন, তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান। বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে। ইমরান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে। এদিকে ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে PTI। দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানান, আশুরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবেন, তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। উপকূলে 65 জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। 29 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও 32 জন। স্থানীয় সময় বুধবার রাতে পূর্ব জাফার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু ও 22টি যানবাহন ছিল। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। ইতালির কয়েকটি শহরে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। মিলান সহ 18টি শহরে জারি রয়েছে রেড অ্যালার্ট। ফ্রান্সে ভয়াবহ দাবদাহে হিট স্ট্রোক, পানি শূন্যতা সহ নানা জটিলতায় অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন 300-র বেশি। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ। সার্বিয়ায় টানা 5 দিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র দাবদাহে পড়ছে গোটা ইউরোপ। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির রাজধানী মাদ্রিদের জনজীবন। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 39 ডিগ্রি সেলসিয়াসে। গরমের আঁচ থেকে বাঁচতে অনেককেই সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা কফি শপে। বিভিন্ন জায়গায় গরম থেকে একটু স্বস্তি দিতে ছেটানো হচ্ছে পানি। গরমে হাঁসফাঁস অবস্থা ফ্রান্সেও। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গরমে বিপাকে পড়েছেন স্থানীয় সহ পর্যটকরা। গণমাধ্যম বলছে, তীব্র গরমের কারণে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হিট স্ট্রোক, পানি শূন্যতা সহ নানা জটিলতায় চিকিৎসা নিয়েছেন 300-র বেশি মানুষ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্যারিস জুড়ে বাড়ানো হয়েছে পার্ক ও সুইমিং পুলে অবস্থান করার সময়সীমা। একই অবস্থা ক্রোয়েশিয়ার। দেশটির পুলা শহরে পর্যটন মৌসুমের মাঝেও ফাঁকা স্কোয়ার ও রেস্তোরাঁ। অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন ঘরের ভেতর। রোমান রুইন আর সমুদ্রের পাড়ে থাকা কফি শপগুলো খালি পড়ে আছে। সমুদ্রের পানির তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানিয়েছেন পর্যটকরা।
বেলজিয়ামের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াসের পারদ। রাজধানী ব্রাসেলসে বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত পর্যটন স্থান অ্যাটোমিয়াম। 2019 সালের পর এবারই দ্বিতীয়বার গরমে বন্ধ রাখা হলো এই আইকনিক স্থাপনা। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র দাবদাহ। সার্বিয়ায় আরও কিছুদিন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমের কারণে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্য মহাদেশের তুলনায় দ্বিগুণ গতিতে গরম বাড়ছে ইউরোপে। শুরু হচ্ছে আগেভাগে, থাকছে দীর্ঘদিন। জনস্বাস্থ্য, পর্যটন, পরিবহন খাত পর্যন্ত পড়ছে এই দাবদাহের ছোবলে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানলে জ্বলছে একের পর এক দেশ। স্পেন, তুরস্ক ও গ্রিসের উপকূলীয় এলাকায় ভয়াবহভাবে দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তুরস্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন 50,000-এর বেশি বাসিন্দা। ভয়াবহ এই দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন পরিবেশ বিজ্ঞানীরা। রাতের আধারে আকাশ জুড়ে লাল আগুনের ঝলকানি। তুরস্কে চলমান দাবানল বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের চেশমে শহরেও ছড়িয়ে পড়ে। আকাশপথে ধারণকৃত দৃশ্যে দেখা যায় আগুন আবাসিক এলাকায় প্রবেশ করেছে। ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়ি অঞ্চল। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুধু ইজমির অঞ্চল থেকেই সরিয়ে নেওয়া হয়েছে 42,000 মানুষকে। ঘন্টায় 60 কিলোমিটার বেগের প্রবল বাতাস দমকল কাহিনীর কাজ ব্যাহত করছে। চেশমের সঙ্গে ইজমিরের সংযোগকারী মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এদিকে স্পেনের উত্তর পূর্বাঞ্চলের কাতালোনিয়া এলাকায় একরের পর একর জমি আগুনে পুড়ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়া আগুন তৈরি করে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যার উচ্চতা পৌঁছায় 45,000 ফুট পর্যন্ত। আগুনে পুড়ে গেছে অন্তত 6,500 হেক্টর জমি, যার বেশিরভাগই শস্যক্ষেত। দাবানল থেকে বাঁচতে পালানোর সময় প্রাণ হারান কয়েকজন কৃষক। স্থানীয় কর্তৃপক্ষ 14,000 বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। হঠাৎ আসা এক পশলা বৃষ্টি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। একই দিনে দাবানলের কবলে পড়ে গ্রিসের পর্যটন দ্বীপ ক্রিট। দক্ষিণ পূর্ব উপকূলে ইয়েরাপেত্রা অঞ্চলে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 4টি গ্রাম ও পর্যটন কেন্দ্র খালি করে দেওয়া হয়। স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় কয়েকটি বসতবাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী জানায়, প্রচণ্ড বাতাসে নিভে যাওয়া আগুন বারবার জ্বলে ওঠে। দেশটির রাজধানী এথেন্স থেকে নৌ ও বিমানপথে পৌঁছায় অতিরিক্ত ফায়ার ইউনিট। ভয়াবহ এই দাবানলের পেছনে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ইউরোপ জুড়ে গ্রীষ্মকালে বাড়তে থাকা তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরায় বারবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানের তোকারা দ্বীপপুঞ্জে 2 সপ্তাহে 900-র বেশি ভূমিকম্প। সমুদ্রে অদ্ভুত গর্জন শোনার দাবি। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত 22 জন। পাহাড়ি রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যয় মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নাকাল হিমাচল প্রদেশের বাসিন্দারা। রাজ্যের মন্ডি, সোলান, সিমলা, কুলু সহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ। বন্যা, পাহাড় ধস, বজ্রপাতে এখনো পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তবে দুর্গম পাহাড়ি রাস্তা আর ভয়াবহ বৃষ্টির কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপি। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামো, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটির বেশি। একাধিক সেতু, রাস্তাঘাট ভেঙে পড়ায় ব্যাহত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এর প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। একই দিন গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিবে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। এই সংগঠনটি মূলত যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকার জানায় সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীর কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করে। এ কারণেই তারা আইনের আওতায় পড়ে। নিষিদ্ধ ঘোষণার ফলে এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন করাও আইনত দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ করেন শত শত আন্দোলনকারী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীদের দাবি, নিষেধাজ্ঞা দিয়ে সরকার সমস্যাকে আরও জটিল করছে। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের বাক স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন। গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার স্বাধীনতাও থাকা উচিত। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ালেই সন্ত্রাসী হয়ে যেতে হবে, বিষয়টি আমার বোধগম্যের বাইরে। একই সময় ইসরায়েলের তেল আবিবে নিজেদের প্রিয়জনদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বন্দী পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতির দাবি জানিয়ে তারা বলেন, গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আর তা হলো যুদ্ধবিরতি ও বন্দীদের ফিরিয়ে আনা। একজন একজন করে নয়, বরং একসঙ্গে 50 জন বন্দীকেই ফিরিয়ে আনতে হবে। এদিকে সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে চেয়ার ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গেল শনিবারে সহিংস বিক্ষোভের ঘটনায় 77 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সার্বিয়ার এই আন্দোলন শুরু হয় যখন গেল নভেম্বরে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 16 জনের মৃত্যু হয়। দুর্নীতিকে দায়ী করে শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকরা একযোগে রাস্তায় নামেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানে একটি গাড়িতে বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 11 জন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দেশটির সহকারী এক কমিশনার ও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। জাপানের তোকারা দ্বীপপুঞ্জে টানা 2 সপ্তাহে 900-র বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, এই ঘটনায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের শঙ্কা, যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটতে পারে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কায় স্থানীয়দের এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দ্বীপটিতে প্রায় 700 মানুষের বসবাস। আবহাওয়া বিভাগ আরও জানায়, 21 জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রে ভূকম্পন অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে টু লেট বলে জেরোম পাওয়েলকে কটাক্ষ করেছেন ট্রাম্প। এই পোস্টে একটি সংবাদ প্রতিবেদন যুক্ত করে জেরোমের বিরুদ্ধে তদন্তের দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, ওয়াশিংটন সদর দফতরের সংস্কার ব্যয় সংক্রান্ত শুনানিতে পাওয়েল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জেরোম পাওয়েলকে ফেডারেল রিজার্ভ প্রধান হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। তবে সুদের হার না কমানোর অভিযোগে পরবর্তীতে তিনি বারবার পাওয়েলের সমালোচনা করেছেন। ট্রাম্পের চাপে তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাওয়েল।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 15 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফিলাডেলফিয়া থেকে প্রায় 34 কিলোমিটার দক্ষিণ পূর্বে ক্রসকিস বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জরুরি সেবা দানকারী যানবাহনের নির্বিঘ্নে চলাচলের জন্য আপাতত জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাস উল্টে এক শিশুসহ অন্তত 20 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল 11:30টার দিকে সিয়েরা হাইওয়ের পাশে থাকা রেল লাইন অতিক্রম করার সময় ল্যাঙ্কাস্টার শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় রেল লাইনের ক্ষতি হওয়ায় ট্র্যাকটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিদর্শনের পর তা মেরামত করে খুলে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আতশবাজির সংরক্ষণাগার থেকেই আগুনের সূত্রপাত। বিস্ফোরণের পরপরই আশপাশের 1 মাইল এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের জরুরিভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে কারণে অ্যাসপার্টো ও ম্যাডিসন এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিস্ফোরণের কারণে 80 একর জমিতে আগুন ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সময়। ক্ষমতা গ্রহণের পর নিজের বেতন 125% বাড়ালেন পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। স্থানীয় সময় বুধবার দেশটির মন্ত্রিসভা এ ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট এখন মাসে $10,000 বেশি গ্রহণ করবেন। অর্থমন্ত্রী রাউল পেরেজ জানান, 12টি দেশের রাষ্ট্রপ্রধানের বেতনের তুলনামূলক বিশ্লেষণ করে সাপ্তাহিক মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রেসিডেন্টের বেতন হবে পেরুর ন্যূনতম মজুরির চেয়ে 31 গুণ বেশি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি হামলায় গাজায় 48 ঘন্টায় 300-র বেশি ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। স্থায়ী সংঘাত বন্ধ ও সেনা প্রত্যাহার দাবি। পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিতের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। এনপিটি থেকেও বের হওয়ার হুমকি। আরও বিধ্বংসী হয়ে ওঠার শঙ্কা পশ্চিমা বিশেষজ্ঞদের। এবং মার্কিন সহায়তা স্থগিত করা ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় কিয়েভ। রাশিয়ায় 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি ইউক্রেনের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।